যেহেতু আপনাদের রেজিস্ট্রেশন এখনো কমপ্লিট করেনি অনেকেই, সো ইআরপিতে আপনাদের নাম আসে নাই এখনো। দেখেন ইআরপিতে অর্গানাইজেশন বিহেভিয়ার এখনো আসেনি। সো ক্লাস নোটগুলি তো আপলোড করতে পারছি না এখন। যেই একটা স্লাইড এবং একটা নোট আপাতত দিতে চাই, সেইটা আপনারা যে করে দিই, গ্রুপে দিয়ে দিই। গ্রুপে দিয়ে দিলে গ্রুপ থেকে আপনারা কালেক্ট করে নিয়ে আন। আচ্ছা, যেটা এদিকে স্লাইড আকারেও আছে প্লাস নোট আকারেও আছে। নোটের মধ্যেও, স্লাইডের মধ্যেও আবার আমি নোট ইনক্লুড করে দিছি, যাতে আপনাদের স্লাইডে অনেক সময় কি হয়, কন্টেন্ট কম থাকে, তো ওইটা যাতে আরেকটু এক্সপ্লেন করে পড়তে পারেন, সেই জন্যে যেই স্লাইডগুলির সাথে দরকার স্লাইডগুলির সাথে নোট ইনক্লুড করে দেওয়া হবে। সো ইউ ক্যান সি দ্য লার্নিং অবজেক্টিভ, মানে এই কোর্স শিখে আমাদের টার্গেট কি, অবজেক্টিভসগুলি কি কোর্সের। বাই এন্ড অফ দিস চ্যাপ্টার ইউ উইল ডিফাইন অর্গানাইজেশন বিহেভিয়ার অ্যান্ড এক্সপ্লেন ইটস ইম্পর্টেন্স। অর্গানাইজেশন বিহেভিয়ার বিষয়টা কি সেটা বলতে পারবেন, মানে সংজ্ঞাটা বলতে পারবেন, ডিফাইন করতে পারবেন, এবং এটার ইম্পর্টেন্স সম্পর্কে বলা আছে। অ্যান্ড ডিসক্রাইব দ্য মেজর এলিমেন্টস দ্যাট শেপ অর্গানাইজেশন বিহেভিয়ার। যে মেজর এলিমেন্টগুলি আপনার অর্গানাইজেশন বিহেভিয়ারকে একটা শেপ দিচ্ছে, একটা আকার দিচ্ছে, সেইটা জানতে পারবেন। এবং আইডেন্টিফাই হাউ ওবি, মানে ওবি মানে বুঝে নেবেন অর্গানাইজেশন বিহেভিয়ার প্রিন্সিপালস অ্যাপ্লাই ইন কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এনভায়রনমেন্ট। যেহেতু আমরা এই এনভায়রনমেন্টে সামনে ক্যারিয়ার করতে যাচ্ছি, সো এই এনভায়রনমেন্টে এইটার কী কী প্রিন্সিপালসগুলি অ্যাপ্লাই হচ্ছে সেই বিষয়গুলি সম্পর্কে আমরা একটু স্লাইডে দেখব। অ্যান্ড লাস্ট হচ্ছে এক্সপ্লেইন দ্য ইন্টারডিসিপ্লিনারি নেচার অফ ওবি অ্যান্ড রিলেটেড ফিল্ড। ইন্টারডিসিপ্লিনারি মানে তো বুঝছেন, মাইক এখান থেকে সাউন্ড আসে, সুবিধা নেই। সো ইন্টারডিসিপ্লিনারি মানে তো বুঝেন যে মাল্টিপল ডিসিপ্লিনের মধ্যে আর কি, ওটার ভিতরে ভাই। আচ্ছা, নেক্সটে নেক্সট আছে যে হোয়াট ইজ অর্গানাইজেশন বিহেভিয়ার। আমরা যে ডেফিনেশন বা ডিফাইন করতে যদি বলা হয়, তাহলে দেখেন যে অর্গানাইজেশন বিহেভিয়ার ইজ দ্য স্টাডি অফ হাউ পিপল ইন্টারেক্ট উইথ গ্রুপস ইন এ ওয়ার্ক প্লেস। ধরেন এই সাবজেক্টটা যেমন গতদিনকে বলছিলাম যে এইগুলি তো আমাদের টেকনিক্যাল সাবজেক্ট না। টেকনিক্যাল সাবজেক্ট হলে কি হয় যে না দেখে দেখে অনেক কিছু বলি, তো ইন দ্যাট কেস এখানে এই সাবজেক্টটা আমাকে একটু স্লাইড দেখে দেখে বলতে হবে, বাট আই উইল ডিসকাস দ্য থিংস রিটেন ইন দ্য স্লাইড। তো দেখেন যে হাউ পিপুল ইন্টারেক্ট উইথ গ্রুপস ইন এ ওয়ার্ক প্লেস, মানে আপনার কর্মক্ষেত্রে আপনি পিপুলরা কীভাবে ইন্টারেক্ট করবে একে অপরের সাথে। দ্যাট মিন্স আপনার ঊর্ধ্বতন আছে, আপনার সমপর্যায়ের আছে, এবং আপনার নিচের কিছু এমপ্লয়িজ হতে পারে। আপনি কোনো একটা সোসাইটিতে গেলেন, একটা সমাজের মানুষের সাথে কিভাবে বিহেভ করবেন, এটা অফিসে গেলেন, বাজারে গেলেন, সেখানে তো 10 রকমের মানুষ থাকে। আপনি একজন শিক্ষিত মানুষ হিসাবে আপনার বিহেভিয়ারটা কেমন হওয়া উচিত সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার ব্যবহার আর একটা রাস্তার রিক্সাওয়ালা বা একটা শ্রমিক, তাদেরকে অন্য সেন্সে ছোট করে হিসাবে দেখা হচ্ছে না, বাট শিক্ষার ক্ষেত্রে তো তারা কম। আপনি তো শিক্ষার দিক থেকে তাদের চেয়ে আগিয়ে। তো আপনার মধ্যে যে শিক্ষাটা আছে এইটার প্রয়োগ দেখাইতে হবে, মানে ওদের ব্যবহারের সাথে আপনার ব্যবহারের ডিফারেন্সটা যেন থাকে। তো সেটাই বলছে যে কীভাবে ইন্টারাক্ট করবেন ইন দ্য ওয়ার্ক প্লেস অ্যান্ড আদার প্লেসে। অ্যান্ড ইট এক্সপ্লোরস, মানে অর্গানাইজেশনাল বিহেভিয়ার এক্সপ্লোরস দ্য ইম্প্যাক্ট অফ ইন্ডিভিজুয়াল, গ্রুপ অ্যান্ড স্ট্রাকচারাল ডাইনামিক্স অন বিহেভিয়ার উইথিন অ্যান অর্গানাইজেশন। আর লাস্টলি হচ্ছে ওবি ইজ এসেনশিয়ালি অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ম্যানেজিং পিপুল উইথিন এ ওয়ার্ক এনভায়রনমেন্ট। মানে যেটা বলছিলাম আমরা ওই জিনিসটাই জাস্ট পয়েন্ট আকারে এখানে দিয়েছে। তো আপনার বেসিক্যালি আপনার বিহেভিয়ারটা উইথ আদার্স কেমন হবে সেই বিষয়গুলিকে আপনার আর কিছু টেকনিক্যাল স্কেল আছে সেইগুলির মাধ্যমে আমরা জানবো আর কি। এবং পাশাপাশি নেক্সট দিনকে আমরা কিছু হিস্টোরিও জানবো যে প্রিভিয়াস দিনে কোম্পানির ম্যানেজার্সরা তাদের আন্ডারের
যারা ছিল তাদের সাথে কিভাবে বিহেভ করতো, অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কেমন ছিল, সেইটা ধাপে ধাপে কিভাবে চেঞ্জ হয়েছে, হ্যাঁ, সেই বিষয়গুলি আপনাদের সাথে আস্তে আস্তে স্লাইডের মধ্যে আসবে আর কি। দেন খুব সহজ জিনিস। জি, না না না, এখানে ওয়ার্ক প্লেসের কথা বলা হয়েছে, মানে অর্গানাইজেশন মানে কি, অর্গানাইজেশন মানে একটা প্রতিষ্ঠান, তো সেই প্রতিষ্ঠানের কথাটাই মেনলি আসবে আর কি, মানে অর্গানাইজেশনগুলি কিভাবে বিহেভ করি, তো এই ওয়ার্ক প্লেস রিলেটেড, মেনলি ওয়ার্ক প্লেস রিলেটেড। তো ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক প্লেস আছে। আপনি বাজারে যাচ্ছেন, এটাও তো একটা কাজ, ওখানে যেহেতু আপনি 1 ঘন্টা আধা ঘন্টা সময় লাগে, ঠিক আছে, তো ওইখানেও 10টা মানুষের সাথে ইন্টারাক্ট হচ্ছে, আপনি 10টা দোকানে যাচ্ছেন, 10জন কাস্টমার, আদার কাস্টমার আর কি, তাদের সাথে পরিচিত হলে আপনি একটু কথা বলছেন, তো ওইটাও তো একটা একটা এনভায়রনমেন্ট, তাই না? না, এটা এটা আড্ডার ফিল্ডের কথা না, এটা অর্গানাইজেশন, তো অর্গানাইজেশন ওইটা তো আছেই, বাট অ্যাজ এ হিউম্যান বিং অ্যান্ড অ্যাজ এ হচ্ছে এডুকেটেড পিপল, আপনার বিহেভিয়ারটা কেমন সেইটাকেও আমরা ডিসকাশনের মধ্যে রাখতে চাই আর কি, ঠিক আছে। বাট মেনলি অর্গানাইজেশন বিহেভিয়ার তো বুঝছেনই, যে অর্গানাইজেশনের সাথে মানে আমার কোম্পানির সাথে, আমার অফিসের সাথে, আমার যাদের সাথে বিজনেস করছি, বিজনেস পিপুলের সাথে, আপনি দেখা যাচ্ছে যে আপনি চাকরি করেন না, তার মানে কি আপনি কোনো অর্গানাইজেশনের সাথে রিলেটেড না, বিজনেস করতে পারেন, সেই বিজনেসে কি হচ্ছে, আপনি অনেকগুলো অফিসের সাথে যাওয়া লাগছে, সেখানে বিভিন্ন পর্যায়ের লোকের সাথে আপনার মিটিং হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে, সেই বিষয়গুলিকেও তো আপনার মাথায় রাখতে হবে, কীভাবে বিহেভ করবেন। আচ্ছা, হোয়াই ইজ ওবি ইম্পর্টেন্ট, দেখেন, ইন এনি অর্গানাইজেশন পিপলস বিহেভিয়ার ডিরেক্টলি অ্যাফেক্ট প্রোডাক্টিভিটি, কালচার অ্যান্ড পারফরমেন্স। একটু চিন্তা করে দেখেন যে কেন হতে পারে, বিহেভিয়ারের সাথে প্রোডাক্টিভিটির কী সম্পর্ক, কিছু গেস করেন, কিছু বলেন যদি মনে হয়। প্রোডাক্টিভিটি কি, মানে কাজের প্রোডাকশন ভালো হচ্ছে, এটার সাথে ব্যবহারের সম্পর্ক কিভাবে আসছে? আমি ধরেন আপনার ম্যানেজার, আমি যা বলছি আপনাকে মানতে হচ্ছে, আপনার নো আদার ওয়ে, কিন্তু আপনার মন থেকে একটা কাজ করা, স্বতঃস্ফূর্তভাবে একটা কাজ করা, আর করতে হবে দেখে করা, এটার মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে। দেখবেন যে ওই ম্যানেজারগুলির টিম ভালো পারফরমেন্স দেয় যেখানে ম্যানেজার কি হচ্ছে, তার টিমের সাথে ফ্রেন্ডলিভাবে মিক্স আপ হয়, এবং অবশ্যই সে ম্যানেজার তার পর্যায় থেকে তার রিপোর্টিং করতে হচ্ছে, তাই না, তার রিপোর্টিং আছে যে তার প্রোডাকশন কি হচ্ছে অথবা বেনিফিট লস এইটা কি হচ্ছে হিসাব দিতে হচ্ছে, কিন্তু আপনার টিমের সাথে আপনি যখন একটা ভালো ব্যবহার করে কাজ আদায় করে নেবেন, তখন দেখবেন যে আপনার টিম ভালোভাবে মন থেকে কাজটা করতে চাইবে, তারা করতে বাধ্য, এমনিও তারা করতে বাধ্য, আপনি খারাপভাবে বললেও তাকে ওটা করতে হবে, আর নাহলে আনলেস সে জব ছেড়ে চলে যাবে। কিন্তু এই দুইটার মধ্যেও, জি রাইট, হ্যাঁ, প্রতিষ্ঠান আপন করে নিতে হবে, ইউ আর দ্য মেম্বার অফ দিস কোম্পানি, ঠিক আছে। প্রতিষ্ঠান তোমার বললে তো প্রতিষ্ঠান বলবে তাহলে আপনি যা না, আমি এখন থেকে যা বলবো আপনি শুনবেন, প্রতিষ্ঠান না, বাট অ্যাজ লাইক ইউ আর এ মেম্বার অফ দ্য অর্গানাইজেশন, ঠিক আছে, ইউ আর এ মেম্বার অফ দ্য অর্গানাইজেশন। সো ফ্যামিলিতে যেমন সব মেম্বারেরই মোটামুটি সমান গুরুত্ব, দেখেন যে আমাদের বাবারা ইনকাম করে, মারা সারাদিন পরিশ্রম করে, আর দেখা যাচ্ছে যে ছেলে মেয়েরা কি করছে, তারা অনেক রিল্যাক্স, তাই না, কিন্তু সব কিছুই কিন্তু সবার মধ্যে একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশনের একটা আছে। তো এরকমভাবেই যে কোম্পানিতেও বড় পদে ছোট পদে সবাই থাকবে, কিন্তু আমরা যার যার পদ থেকে তাকে গুরুত্ব সহকারে দেখব। তো যেরকমটা বলছিলাম যে আপনি যদি আপনার সাবঅর্ডিনেট, মানে আপনার টিমের সাথে যদি আপনি গুড বিহেভ করে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে ফ্রেন্ডলিভাবে তাদেরকে দিয়ে কাজগুলি আদায় করে নেন, এখন যেই টিম যেরকমভাবে কাজ আদায়, এটা তো আপনি বুঝবেন যে আপনার টিম কেমন, যে বেশি তেরা আছে তাকে সেইভাবে ট্রিট দিতে হবে, সবাইকে যে একরকমভাবে ট্রিটমেন্ট দিতে হবে সেরকম না, কিন্তু যে যেরকম তাকে সেরকমভাবে ট্রিটমেন্ট দিয়ে টিমে রাখতে হবে। যদি দেখেন যে না আপনি তাকে ম্যানেজ করতে পারছেন না, সো তাকে টিম থেকে অন্য কোথাও ট্রান্সফার করতে হবে, অথবা
অফকোর্স মানে যখন যেরকম, সবসময় মিষ্টি কথায় কিন্তু কাজ হয় না, যখন যেরকম দরকার, বিকজ অ্যাট দ্য এন্ডে আপনার প্রোডাক্টিভিটিটাও তো দেখাতে হবে। আপনি অ্যাজ এ ম্যানেজার আপনি আপনার টিম থেকে কতটুকু কাজ বের করেছেন সেটা তো দেখাতে হবে। সেটা আপনি কোডিংয়ের ক্ষেত্রে বলেন, প্রজেক্ট ম্যানেজার হয়, প্রজেক্ট ম্যানেজার আন্ডারে 20 জন 50 জন করে প্রোগ্রামার থাকে। প্রোগ্রামারগুলি তো সবাই মোটামুটি শিক্ষিত না হয় তার প্রোগ্রামার হয় না। তো এখন অ্যাট দ্য এন্ডে আপনার যদি প্রোডাকশন ভালো না হয়, তার মানে টিম ওয়ার্কে কী করে, কাজটাকে স্প্লিট করে দেওয়া হয়, এতটুকু আপনার, সেখানেও আবার সাব টিম করা হয়, 2 জন 3 জন করে 5 জন করে একটা টিম করে দেওয়া হয়। সেই টিমের থেকে প্রত্যেকটা টিমের আউটপুটকে ফলো আপ করা হয়। তো এই ফলো আপ করে টোটাল রেজাল্টটাকে ইন্টিগ্রেট করে মানে একত্রিত করে তো আবার টপ ম্যানেজমেন্ট অথবা কোম্পানি ওনারের কাছে প্রেজেন্ট করা লাগে ম্যানেজারের। অর ইফ দ্য ম্যানেজার ইজ দ্য ওনার অফ দ্য কোম্পানি, তার নিজের বুঝটা তো তাকে পেতে হয় যে আমার এত টাকা কস্টিং আছে এই প্রতিষ্ঠান চালাতে, আমার সেই পরিমাণটা তো রেভিনিউ আসতে হবে। আনলেস তো ওই ব্যবসা প্রতিষ্ঠানের কোনো মানে হয় না, লসে চললে কতদিন চলবে। তাহলে যেটা হচ্ছে কথা যে আপনার টিমকে আপনার প্রপারভাবে হ্যান্ডেলিং করতে হবে। আচ্ছা, কালচার এবং পারফরমেন্স, এই যে এই কথার মধ্যেই এইটা চলে আসছে যে পারফরমেন্সেও ভালো হবে সেই টিমের যেই টিমের নিজেদের মধ্যে গুড আন্ডারস্ট্যান্ডিং থাকে। আচ্ছা, ইন টেক ড্রাইভেন এনভায়রনমেন্ট হোয়ার কোলাবোরেশন মানে একত্রে কাজ করা, কোলাবোরেট ওয়ার্ক থেকে কোলাবোরেশন এসেছে। ইনোভেশন অ্যান্ড র্যাপিড চেঞ্জ আর কনস্ট্যান্ট, আন্ডারস্ট্যান্ডিং ওবি হেল্পস দ্য বিল্ডিং cohesive teams and addressing challenges that arise from diverse work style, background and goals. সামনের দিকে why study organization behavior, কেন পড়বেন তার কয়েকটা পয়েন্ট আকারে আমাদের সামনে দেওয়া আছে এবং আপনাদের সাথে এটার পাশাপাশি যে একটা ক্লাস নোট মানে স্লাইডগুলি পাবেন হচ্ছে একটু সংক্ষিপ্ত আকারে। আর কিছু বিষয় যেগুলি আপনাদের ব্রড কোশ্চেন মতো হিসাবে আসতে পারে সেই বিষয়গুলিকে, যেমন মনে করেন যে হোয়াই স্টাডি অর্গানাইজেশন বিহেভিয়ার, আপনাকে যদি এখানে 5 মার্কস দেওয়া হয় অথবা আরও বেশি মার্কস দেওয়া হয় তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আমাকে একটু বেশি লিখতে হবে। স্বাভাবিক না? আপনারা তো মার্কসের ওয়েট অনুযায়ী লিখেন আর কি। ইন কেস অফ এনি টেকনিক্যাল কন্টেন্ট মানে আপনার টেকনিক্যাল কোনো কোশ্চেন যদি হয় সেক্ষেত্রে হিসাব আলাদা, সেটা ডিফিকাল্টি অনুযায়ী তার মার্কসের ওয়েটটা আসে। যে কোশ্চেনটার উত্তর হয়তো 1 লাইন, কিন্তু ওই 1 লাইন বের করতেই অনেক কঠিন আছে, আমাকে অনেক রাফ করে ওই 1 লাইন অ্যান্সার লিখতে হবে, সেক্ষেত্রে 5 মার্ক হতে পারে। কিন্তু এই টাইপের কোশ্চেনগুলিতে, ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেনে যখন আপনি মার্কস দেখবেন, আগে কোশ্চেনের পাশে মার্কস দেখবেন, যদি এই কোশ্চেনটা দিয়ে সেম 3 মার্কস দেওয়া হয় আপনি হাফ পেজ থেকে 1 পেজের মধ্যে লিখবেন। যদি 5-6 মার্ক থাকে তাহলে 1 পেজের বেশি লেখার চেষ্টা করবেন, স্বাভাবিক। তাহলে এই যে নোটটার কথা বলছিলাম সাথে, নোটের মধ্যে কয়েকটা পয়েন্টকে একটু আরেকটু বড় করে দেওয়া আছে। যেমন হোয়াট ইজ অর্গানাইজেশন বিহেভিয়ার, বিষয়টা কি, ডেফিনেশনটা আপনারা ওখান থেকে দেখেছেন, এখান থেকেও একবার রিড আউট করবেন যদি যেটা আপনার কাছে ইজি মনে হয়, ইউ ক্যান টেক দ্যাট। কারণ আমরা কি করি সাধারণত টেক্সট বুকগুলি, আপনাদের সাথে একটা টেক্সট বুক আমি শেয়ার করে দিতে পারিনি, দিস ইজ আওয়ার টেক্সট বুক অর্গানাইজেশন বিহেভিয়ার। এই টেক্সট বুকটা বেসিক্যালি অনেক পেজের, লোডই হচ্ছে না, এত 1000 পেজের ধরেন টেক্সট বইগুলি হয় অন অ্যান অ্যাভারেজে 700 থেকে 1500 পেজের মধ্যে টেক্সট বুকগুলি হয়। তো টেক্সট বই থেকে টেক্সট বুকের মধ্যে কি হয় যে একটা বিষয়কে হোয়াট ইজ অর্গানাইজেশন বিহেভিয়ার এইটাকেই নিয়েই দেখা গেল 4-5 পাতা আলোচনা আছে। তো 4-5 পাতা আলোচনায় কি আছে, কথা তো একটাই, সেই কথাটাকে বিভিন্নভাবে আপনার সামনে উপস্থাপন করা হয় যাতে আপনি ওই কনসেপ্টটা খুব ভালো মতো ক্লিয়ার হয়। এই কারণে টেক্সট বুকগুলি ইম্পর্টেন্ট। তো এই কোর্সে টেক্সট বুক পড়েন আর না পড়েন, কিছু বিষয় একটু সময় থাকলে স্ক্রল করে গেলেন, এই যেই বইটা আপনাদের দেখানো হচ্ছে এইটা খুবই রিনাউন্ড একটা বুক। আর অর্গানাইজেশন বিহেভিয়ার এমন একটা কোর্স যেটা সবাই করে, সব ইউনিভার্সিটিতে সবারই বাধ্যতামূলক করতে হয়, ঠিক আছে। ইভেন আউটসাইড বাংলাদেশের বাইরেও যেসব ইউনিভার্সিটিগুলি আছে সেখানে নামে হয়তো একটু এদিক ওদিক হতে পারে কোর্সের, বাট ব্যাপারগুলি এরকমই থাকে, মানে ভেতরের কন্টেন্ট মোরাললেস এইরকমই থাকে আর কি।
আচ্ছা যাই হোক, এই লোড হচ্ছে না, এই কেটেই তো দিলাম। আমি আপনাদের গ্রুপ হয়ে গেলে গ্রুপে আমি লিঙ্ক আকারে দিয়ে দিব। বইয়ের নাম হচ্ছে অর্গানাইজেশন বিহেভিয়ার 19th এডিশন, 19th গ্লোবাল এডিশন। সো ওই স্লাইডের ডেফিনেশন আবার বলতে পারেন যে স্যার এখানেও তার একটা ডেফিনেশন, নোটের মধ্যেও তো একটা ডেফিনেশন। রিড দ্য বোথ অ্যান্ড যেটা আপনার কাছে ইজি আন্ডারস্ট্যান্ডিং মনে হয় আপনি সেইটা লিখেন, অসুবিধা নাই, ঠিক আছে। তারপরে যে এখানে আছে হোয়াই অর্গানাইজেশন বিহেভিয়ার ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্সটা কি আমরা স্লাইডের মধ্যেও ওইটা দেখছিলাম। তো আসেন যে কোনো এক জায়গা থেকে আলোচনা করি, বাকি দুইটাই আপনার সাথে শেয়ার করা থাকবে, আপনারা একটু দেখে নেবেন। তো এই যে কেন স্টাডি করবেন অর্গানাইজেশন বিহেভিয়ার, স্লাইডই তো ছিলাম, হ্যাঁ। ইমপ্রুভ কমিউনিকেশন, মানে আপনার কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করার জন্যে। দেখেন টেক টিম অফেন ওয়ার্ক ক্রস ফাংশনালিটি। টেক টিম বলতে যে আমরা ইঞ্জিনিয়ার যারা, বিশেষ করে সিএসসি গ্র্যাজুয়েট যারা, তাদের বিষয়টাকে স্পেশালি ফোকাস রেখে এই স্লাইডটা তৈরি করা। মানে এই কোর্সটা এবার নিচ্ছি আমি আর আপনাদের মামুন স্যার। মামুন স্যারকে তো চিনেন না? আপনাদের সাথে আপনারা তো কেবল এক সেমিস্টার করে আসছেন, চিনেন না? আচ্ছা, উনি হচ্ছেন আমাদের সিনিয়র একজন টিচার, অ্যাসোসিয়েট প্রফেসর মামুন অর রশিদ হচ্ছে আমাদের প্রভৃতি স্যার একজন আছে, আর মামুন আল রশিদ অ্যাসোসিয়েট প্রফেসর সিএসসি ডিপার্টমেন্ট। আমি এবং উনি 2 তলায় বসি, ঠিক আছে, লিফটের 2তে বসি, আর বাকি ডিপার্টমেন্ট 13 তলায় বসে। বিকজ শুরুতে ডিপার্টমেন্ট 2 তলায় ছিল, 2 তলায় আমরা ছিলাম, পরবর্তীতে ওখানে একটু স্থান সংকটের কারণে শিফট করেছে 13 তলায়, বাট সেটাও আপনার আসার আগে। এনিওয়ে, তো আমরা দুজন মিলে এই কোর্সটা নিচ্ছি। আমি নিচ্ছি হচ্ছে আপনাদের সাথে সিডি, আর উনি নাই হচ্ছে এবি। তো এই নোটটা আমরাই তৈরি করছি, আগের পুরনো স্লাইড থেকে করাচ্ছি না, এই স্লাইড থেকেই করাবো। এবং আপনারা টেক্সট বুক থেকেও একটু দেখবেন যে যে পয়েন্টসগুলি আপনাদেরকে বিশেষ করে সাজেশনে দেওয়া হবে, ওই বিষয়গুলিকে একটু দেখবেন। হ্যাঁ, দুজনই সেম পড়াবো, এই স্লাইডই দিয়েছে। দুইটা স্লাইড, 2টা নোট দিয়েছে। আচ্ছা, তাহলে আমি সেকশন সিডি মেনশন করে আর একটু শর্ট করে দিব, ঠিক আছে? কারণ ওনার স্লাইডগুলির মধ্যে থেকে আমি আবার একটু এডিটিং করে দিছি আর কি, বাট স্লাইড একই। কবে দিয়েছিল স্যার? হ্যাঁ, এই তো দিয়েছিল হচ্ছে এভলিউশন অ্যান্ড স্ট্রাকচার। দাঁড়ান, কোনটা দিয়েছে দেখছি। এভলিউশন অফ, আচ্ছা, এভলিউশন দিয়েছে, আর হচ্ছে এই যে দেখাচ্ছি এটাই তো দিছে, এই যে ইন্ট্রোডাকশন টু অর্গানাইজেশন বিহেভিয়ার, এইটা চ্যাপ্টার 1 নোট, ঠিক আছে? এই কাছাকাছি আর কি, মানে কোশ্চেন আপনাদের সেম হবে তো, অল সেকশন উইল গিভ ইন সেম কোশ্চেন অ্যান্ড সেম সিলেবাসে। সো যেহেতু সেম সিলেবাসে দিবেন, তো সেম কোশ্চেন হবে, একই জিনিসই পড়বেন আর কি। 2-1টা জিনিস একটু এদিক ওদিক হতে পারে, হয়তো আমি 2-1টা জিনিস চেঞ্জ করলে সেটা আপনাদেরকে দিলাম। আর মেনলি আপনাদের ইআরপি হওয়ার পরে ইআরপিতে আপলোড করা নোটগুলি থেকে ডাউনলোড করে নিন। এই ডোন্ট ডিপেন্ড অন দিস হচ্ছে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? ইআরপিতে যেটা পাবেন, বিফোর দ্যাট আপনারা এই হোয়াটসঅ্যাপ থেকে এটা দেখেন, একই স্লাইড আছে। আচ্ছা, ইমপ্রুভড কমিউনিকেশনে আমরা বলছিলাম যে টেক টিমস অফেন ওয়ার্ক ক্রস ফাংশনালিটি। আর টেক টিম বলতে হচ্ছে, মনে করেন আমরা যে প্রোগ্রামিং করি, প্রোগ্রামিং তো আপনার ছোটো প্রোগ্রাম লেখা শিখেছেন গত সেমিস্টারে, কিন্তু এটাই তো, এরকমই তো সব না আর কি। মানে আলটিমেট টার্গেট তো হচ্ছে যে বড় সফটওয়্যার তৈরি করা, বা ছোট কোনো সফটওয়্যার তৈরি করতে গেলেও ওখানে মাল্টিপল মডিউলস থাকে, আলাদা ফাংশন থাকে প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে। সেই ফাংশনগুলির আলাদা কাজ থাকে, ক্লাস থাকে, অবজেক্ট থাকে। তো এইগুলি সব একজন লিখে না। মনে করেন যে এই 5 জন আমার টিম, তাহলে আমি ওকে দিলাম তুমি এই অংশটুকু করো, ওকে দিলাম ওই অংশটুকু করো। এবার আমি বললাম যে আমি দিন শেষে কিন্তু রিপোর্ট নিব কার কতটুকু হলো। এখন ও দেখা যাচ্ছে যে একটা কোথাও আটকে গেছে,
আরেকজনের থেকে, সবাই তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আরেকজনের থেকে একটু যদি থাকে নিজেরা ডিসকাশনের মাধ্যমে, আবার ও আরেকদিন আটকে গেলে এর থেকে হেল্প নিবে। অ্যাট দ্য এন্ডে দিন শেষে সে তার ম্যানেজমেন্টের কাছে কাজটা বুঝিয়ে দিতে পারবে যে এই যে দিস ইজ দ্য ওয়ার্ক। এবং এছাড়াও আমি যে প্রোগ্রামটা দিব আপনাদের, তার মধ্যে বললাম যে 1 নম্বর ফাংশনটা তুমি লিখবা, 2 নম্বর ফাংশনটা তুমি লিখবা, সবার কাজটা মিলে কিন্তু টোটাল কোডটা, তাই না? একজনকে টোটাল কাজটা দেওয়া হয়, কারণ ফাংশনগুলি এমনভাবে লিখতে হয় যে ওইটার মধ্যে অনেক চিন্তা ভাবনা থাকে, মানে অনেক লজিক্স, অ্যালগরিদমস এবং হচ্ছে ইকুয়েশনস, এইগুলিকে মাথায় নিয়ে কাজ করতে হয়। সো এখন আমরা যে ফাংশন লিখতেছি, আপনি যেমন ফিবোনাচি সিরিজ বের করবেন, অথবা হচ্ছে সর্ট দ্য নাম্বার করবেন, অথবা মনে করেন ফ্যাক্টরিয়াল বের করবেন, এই টাইপের ছোটো ছোটো প্রোগ্রাম আপনারা করেছেন, তাই না? তো এই বিষয়গুলিকে যখন, এরকম বিষয়ই যখন আরও জটিল কিছু আসবে, বড় একটা প্রবলেমকে পার্ট বাই পার্ট করে সলিউশন করতে হয়। সেক্ষেত্রে একটা প্রবলেম দেখা যাচ্ছে, প্রবলেমের উত্তরটা লিখবেন যখন, উত্তর হচ্ছে 3 লাইন, কিন্তু প্রবলেমটা যখন আমি আপনাকে দিয়েছি যে এই প্রবলেমটা সলভ করেন, প্রবলেমটা দেখা গেল 3 পাতা, 3 পাতা লেখা পড়ে তার উত্তর হচ্ছে 3 লাইন বা 1 লাইনও হতে পারে। কিন্তু ওই 1 লাইন প্রবলেমটার সলিউশনটাকে আপনি লজিক্যালি, মানে কম্পিউটারের ভাষায় স্টেপ বাই স্টেপ সলভ করে রাখবেন। মানে প্রোগ্রামিং কেন করি আমরা? কারণ আমরা ইনপুট দেবো, যেরকমই ইনপুট দেই না কেন সে আমাকে রাইট আউটপুট দিবে, এটার জন্যই তো প্রোগ্রামিং করা। এবং বারবার করে আমরা ইনপুট দিতে পারবো, সেই সুযোগটা থাকে। তা আপনাকে একটা অঙ্ক দিলাম, আপনি কাগজে কলমে করলেন, ঠিক আছে? মনে করেন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিলাম, আপনি কাগজে কলমে করলেন, ওইটা করা হলো। কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যে কোনো একটা ইকুয়েশন, মানে যে ওই টাইপেরই যে কোনো একটা ইকুয়েশন যদি আমি কম্পিউটার ইনপুট দিই, লজিক আমাকে ওইটা সলভ করে যে আউটপুট দিবে, সেক্ষেত্রে আমাকে পুরো লজিকটুকু লিখতে হয়। ইন দ্যাট কেস অনেকগুলি ফাংশন থাকে, তো সেই ফাংশনসগুলিকে একার পক্ষে সবসময় করা সম্ভব হয় না, বা একজন যদি করেও সেটা অনেক টাইম কনজিউমিং হয়ে যায়। দ্যাটস ওয়াই কাজটাকে পার্ট বাই পার্ট ডিভাইড করে দেওয়া হয়, যে আমি একটা প্রজেক্ট পেয়েছি, প্রজেক্টটা আমাকে 7 দিন, 10 দিন বা 1 মাসের মধ্যে হ্যান্ডওভার করতে হবে। তো এইটা যদি আমি একজনকে দিয়ে কাজ করাই, বা মনে করেন আমি তো সব পারি, মনে করেন প্রজেক্টে যা কাজ আছে সব আমি পারি, কিন্তু আমার একার করতে 3 মাস সময় লাগবে, আমার হাতে টাইম আছে 1 মাস, তখন কি করব? আমি আউটসোর্সিং করব। দ্যাট মিনস আমার যদি নিজস্ব টিম থাকে, সেই টিমকে কাজে লাগাবো, যদি না থাকে আমি বাইরে থেকে লোক হায়ার করব। বাট আমাকে ওই কাজটাকে স্প্লিট করে দিতে হবে। এরকম প্রত্যেকটা কাজই ছোট ছোট অংশে ভাগ করে আলাদা আলাদা ডেস্কে দেওয়া হয়, সেই প্রবলেমগুলিকে সলভ করে, এবং সেইগুলিকে এই ক্রস ফাংশনালিটি চেকের পরে ওইটাকে একসাথে আনা হয়। এবার আপনি করলেন একটা ফাংশন, ও করলেন একটা ফাংশন, কিন্তু যখন আমি 2টা ফাংশনকে এক জায়গায় নিলাম, তখন দেখলাম যে না, 2টা মিলে একসাথে কাজ করছে না। ভ্যারিয়েবলের মধ্যে আলাদা আছে, লজিকে আলাদা আছে, ওই ফাংশনের পরে যে আউটপুট আসবে, সেই আউটপুটটা নিয়ে আবার সেকেন্ড ফাংশনে যে কল করে আমি ইনপুট আকারে নিব, সেইখানে ক্রস ম্যাচিং হচ্ছে না। তাহলে সেই ক্রস ফাংশনালিটি থাকতে হবে, মানে একের কাজের সাথে অন্যের কাজের সমন্বয় থাকতে হবে, সেই বিষয়গুলি দেখতে হয়। এবং আন্ডারস্ট্যান্ডিং ওবি হেল্পস ব্রিজ কমিউনিকেশন, মানে যখন আপনি অর্গানাইজেশনাল বিহেভিয়ারটা বুঝবেন, তখন কি করবে, এটা একটা ব্রিজ কমিউনিকেশন, মানে একটা ব্রিজ তৈরি করবে, এই কমিউনিকেশন গ্যাপস বিটুইন টিমস অ্যান্ড ডিফারেন্ট এক্সপার্টাইজ, মানে টিম এবং এক্সপার্টাইজের মধ্যে যে কমিউনিকেশন গ্যাপটা ছিল, সেখানে একটা ব্রিজ তৈরি করে দিবে, যাতে ওই গ্যাপটা না থাকে, মানে আপনারা স্মুথলি ইন অ্যান্ড আউট করতে পারছেন, তার মানে স্মুথলি প্রবলেমটাকে সলভ করতে পারছেন। তাহলে ইমপ্রুভড কমিউনিকেশনের পরে দেখেন যে এনহ্যান্সড টিম ওয়ার্ক, বিল্ডিং ইফেক্টিভ টিমস ইজ এসেনশিয়াল ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড আইটি অপারেশনস। কী হতে পারে এটার মানে বলেন তো? এই যে 2 নম্বরটাই, যে বিল্ডিং ইফেক্টিভ টিম ইজ এসেনশিয়াল, মানে ইফেক্টিভ টিম তৈরি করা দরকার, এসেনশিয়াল ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড আইটি অপারেশনস। তো এই যে একটু আগে যেরকমটা বলছিলাম, যে আপনারা কিছুটা ধারণা তো পেয়েছেন যে প্রজেক্টগুলি সাধারণত একটু বড় কাজ হয়, সেটাকে ম্যানেজ করা এবং প্রপার টাইম লাইনের মধ্যে সেটাকে সাবমিট করা বা কমপ্লিট করা ইজ এসেনশিয়াল। এখন আপনি 1 মাসের কাজ যদি 1 মাসে শেষ না করতে পারেন, হয়তো আপনার ক্লায়েন্ট আপনাকে নাও করে দিতে পারে, হয়তো আপনাকে এটার জন্য মার্কেটে আপনার গুডউইলটা কমে যেতে পারে, যে না, ওই কোম্পানি তো সময় মতো কাজ দিতে পারে না, তাই না? তো এরকম অনেক, আরও চিন্তা করলে এরকম আরও অনেক ইস্যু বের হবে, যে এইগুলির কারণে দেখা যাচ্ছে যে আলটিমেট লসটা তাদেরই হয়। এখন
প্রজেক্ট ম্যানেজমেন্ট, আইটি অপারেশনস, এই সব কিছুর ক্ষেত্রেই টিম ওয়ার্কটা এসেনশিয়াল। সো এনহ্যান্স টিম ওয়ার্কটা কীভাবে করবেন, সো আপনাকে শেখাবে বিল্ডিং এফেক্টিভ টিমস ইজ এসেনশিয়াল ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট। ওই যে টিম ওয়ার্ক যে করবেন তার কিছু এক্সাম্পলস, তার কিছু কেস স্টাডি, প্রিভিয়াস কিছু হিস্টোরিক্যাল স্টাডি থাকে, সেইগুলি আপনারা টাইম টু টাইম পড়বেন আর কি। যেমনটা বলছিলাম যে আপনারা গ্রুপ ডিসকাশন, আপনাদের একটা টপিক দেওয়া হলো, এখন তো যে চতুর্থ শিল্প বিপ্লবের যুগ চলতেছে, প্রথমটা যখন ছিল তখন কেমন ছিল সেইটার উপরে আপনাদেরকে 2 পেজের একটা রিডিং দেওয়া হলো, ঠিক আছে, যে সেই যুগে মানে 1700 সালের দিকে কেমন ছিল সেইটার উপরে আপনাকে একটা দেওয়া হলো। এবারে এটাকে বলা হলো যে আপনারা এটাকে কেস স্টাডি করেন, এটাকে নিয়ে আপনারা ডিসকাশন করবেন, আপনারা প্রয়োজনে সামারি লিখবেন, ঠিক আছে, অ্যান্ড দেন ওইটাকে কিছু একটা প্রেজেন্ট করবেন। এইরকম বিষয়গুলি আমাদের সামনে আরও করবেন আর কি। তারপর হচ্ছে লিডারশিপ স্কিল ডেভেলপ হবে আপনার মধ্যে। লিডারশিপ ইজ এ ক্রুশিয়াল অ্যান্ড গাইডিং টেকনিক্যাল টিমস ম্যানেজিং প্রজেক্টস অ্যান্ড এনশিওরিং কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট। যেহেতু আমরা যে বললাম যে আমরা সিএসসি রিলেটেড দিয়েই সামনে আগাবো, আমরা ওই লাইনেই আমাদের ক্যারিয়ার গড়বো সাধারণভাবে আর কি। হয়তো 2-1 এদিক ওদিকে চলে যেতে পারি, সিএসসি পড়ে যে ব্যাংকার হওয়া যাবে না অথবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে এক্সিকিউটিভ হওয়া যাবে না, এরকম কোথাও লেখা নাই কোথাও। আপনি চাইলে হতেই পারেন, আপনি সিএসসি গ্র্যাজুয়েট হওয়ার পরে আপনি ব্যাংকে জব করতে পারেন, আপনি বিসিএস দিতে পারেন, আপনি যে কোনো লাইনে চলে যেতে পারেন। বাট আমরা ধরে নিই যে বেশিরভাগই আমরা মোটামুটি এই লাইনেই থাকে, অল্প কিছু পার্সেন্টেজ হয়তো ডাইভার্টেড হয়ে যাচ্ছে, এবং ডাইভার্টেড হয়ে যাচ্ছে স্কোপের কারণে। কারণ সে হয়তো তার লাইনে সে তো আগ্রহ নিয়েই, আমি যে আপনাদেরকে কেন জিজ্ঞেস করেছিলাম যে কেন সিএসসি পড়বেন, মানে আপনাদের আগ্রহ কতটুকু সিএসসির প্রতি সেইটা একটু জানার ইচ্ছা ছিল। তো এরকম যদি হয় যে আমার দিশে ভর্তি করে আচ্ছা আসছি পড়তেছি, একটা তো ডিগ্রি লাগবে, এটা করি, এরকম যদি চিন্তা করেন সেটা একটা আলাদা চিন্তা। আর আপনি যদি একটু ডেডিকেশন থাকে যে না আমি অ্যাজ এ টেক পারসন হব, টেকনোলজি সম্পর্কে অ্যাডভান্স জানবো, হ্যাঁ, এবং সিএসসি পড়া এটার সবচেয়ে একটা সিএসসি বা এই রিলেটেড সাবজেক্ট আরও কিছু আছে সেইগুলি পড়লে যে এরকম এক্সপার্ট হওয়া যায়, সেই ডিজায়ারটা যদি আপনার মধ্যে থাকে তাহলেই না আপনি হচ্ছে একজন পারফেক্ট হতে পারবেন। সিএসসি গ্র্যাজুয়েশনের পরে আপনি লাইনটাও আপনি চুজ করে নিতে পারবেন প্রপারলি। কিছু না পারি আমি ফ্রিল্যান্সিং করব, ফ্রিল্যান্সিং করেও মাসে অনেক চাকরি করার চেয়ে ভালো ইনকাম করে না বলেন। এখন আপনি গ্রাজুয়েটরা নর্মালি পাশ করার পরে 25-30, এখনকার দিনে বলছি 25-30 হাজার টাকা বেতন পায়, মোটামুটি কমেও পায়। তো ফ্রিল্যান্সিং যদি আপনি এরকম আপনি স্টুডেন্ট লাইফে মানে বিশেষ করে ফাইনাল ইয়ারের দিক থেকে যখন মোটামুটি কিছু কাজ শিখে যাবেন, ফাইনাল ইয়ারের দিক থেকেই আপনি আপনার প্রোফাইলটাকে রেডি করেন, বা আপনার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকেই প্রোফাইলটাকে রেডি করেন, 1 বছর ওয়েট করেন প্রোফাইলটাকে সুন্দর করে সাজানোর জন্যে, কিছু স্যাম্পল কাজ করে ওর মধ্যে রাখেন, তাহলে দেখবেন যে আপনার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার সাথে সাথে আপনার মান্থলি ইনকামও অনেক আস্তে আস্তে বাড়ছে। প্রথম মাসে কম হতে পারে, দ্বিতীয় মাসে আস্তে বাড়বে। প্রথম 6 মাস ধরেন কিছুই হলো না, যে বললাম আপনার প্রোফাইলটাকে পরিচিতি করার জন্যে আপনি কিছু স্যাম্পল ওয়ার্ক করেন, যে কাজে আপনি ভালো। ফ্রিল্যান্সিংয়ে বহু রকম কাজ আছে, তাই না? আপনি ডিজাইনিং করতে পারেন, আপনি প্রোগ্রামিং করতে পারেন, আপনি কন্টেন্ট রাইট করতে পারেন, ইভেন আপনি মার্কেটিংও করতে পারেন। তো আমরা আমাদের টেকনিক্যাল লাইনগুলির মধ্যেই থাকি। টেকনিক্যাল লাইনে কত কিছু আছে, কত রকম ডিজাইন করে, লোগো ডিজাইন করে, ভিজিটিং কার্ড ডিজাইন করে, এইগুলিতে কি ডলারে পেমেন্ট, $10 $20 করে যদি পেমেন্ট পান, এইগুলি কাজ কতক্ষণের? 1 ঘন্টা 2 ঘন্টার কাজ, তাই না? তা আপনার ধরেন আর একটু বেশি সময় লাগলো, আপনি সারাদিনই লাগাইলেন। সারাদিন বলতে আফটার ইউনিভার্সিটি সন্ধ্যা থেকে আপনি রাত্রে যতক্ষণ ঘুমান ততক্ষণ পর্যন্তর মধ্যে অনেক দ্রুত হয়ে যাবে, বাট শুরুর প্রথম দিকে ধরেন আপনার একটু সময় লাগলোই। সরি। তো সেক্ষেত্রে নিজের ওই প্রোফাইলটাকে আপনি সমৃদ্ধ করার জন্য যদি 1 বছর ওয়েটও করেন, মানে স্যাম্পল দিয়েই যাচ্ছেন, কাজ পাচ্ছেন না, অধৈর্য না হয়ে থাকেন, অ্যাট দ্য এন্ডে আপনি দেখবেন যে হবেই। অনেকেই অনেক রকম করছে, ভালো করতেছে, সো আপনারাও পারবেন। এবং টেকনিক্যাল কিছু ইস্যুস আছে, সেইগুলিতে তো এক্সপার্টাইজ ছাড়া হয় না, এবং সব কাজ রিমোটলিও হয় না। যেমন মনে করেন যে রিমোটলি হয়, বাট সেটাকে আপনাকে বিশ্বস্ত হতে হয় এবং তাদের প্রতিষ্ঠানের সাথে, যেমন আপনাকে কোনো কোম্পানি তার ডেটাবেস হ্যান্ডেল করতে দিবে না, তার নেটওয়ার্কের ভিতরে সিকিউরিটি আপনাকে এনশিওর করতে দিবে না। এইগুলি আপনি
হায়ার্ড পিপুল দিয়েই করা হয় সব সময়, মানে নিজস্ব লোক দিয়েই করানো হয়ে থাকে। আচ্ছা, যাই হোক বাদ দেন, আপনি যে লিডারশিপ স্কিলের কথা বলা হচ্ছিল, তো লিডারশিপ স্কিল তো বুঝছেন যে লিডার তো সবাই হয় না, আবার লিডার যে হয়, লিডার হওয়ার জন্য তার কিছু যোগ্যতাও বিল্ড আপ করতে হয়। যোগ্যতা নিয়ে মানুষ কিন্তু জন্মায় না। মানুষ কোনো মানুষই, সবাই যখন জন্মাইছি একই রকমই ছিলাম, ধর্মও আলাদা ছিল না, সবাই এক ধর্মে হয়ে জন্মাইছিলাম, একই রকমই জন্মাইছি। হয়তো বাবা মার বৈশিষ্ট্যের কারণে কারো গায়ের রং সাদা কালো হয়েছে, এটা আলাদা, হাইট কম বেশি হয়েছে, বাট সবাই তো মানুষ হিসাবে জন্মাইছি, সবার ব্রেনটা সমানই ছিল। এবার ওইটাকে আপনি নলেজের মাধ্যমে, আপনার নলেজের মাধ্যমে না আপনি এটাকেই করবেন। তো লিডারশিপের যেই রুলসগুলি আছে, যে কিছু নিয়ম মানতে হয় লিডারদের, বা লিডাররা কেমন হয় সাধারণত, একটা লিডার এবং একটা ম্যানেজার, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। লিডারের পিছেও অনেক লোক থাকে, একজন ম্যানেজার বা একটা কোম্পানি ওনারের পিছেও অনেক লোক থাকে, কিন্তু দুজনের বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য থাকে আর কি। সো লিডারশিপ ক্যাপাসিটি বিল্ড করতে হবে। অ্যান্ড হাউ টু মেক এ লিডার, গুগল সার্চ এখন অ্যাভেলেবেল, হাউ টু বি এ লিডার, গুড লিডার সার্চ করলে দেখবেন যে কিছু হিন্টস আপনাকে দিচ্ছে, পয়েন্টস আকারে আসছে, এবং এটা একটা কমন আর কি, অনেক কিছুই আপনাদের মানে অনেকভাবেই আসতে পারে। তো আপনারা এই কিছু মেন যে পয়েন্টসগুলি, সেই পয়েন্টসগুলি একটু দেখবেন। ট্রাই টু বি এ লিডার আর কি। অ্যান্ড লিডারশিপ ইজ এ ক্রুশিয়াল ইন গাইডিং টেকনিক্যাল টিমস, ম্যানেজিং প্রজেক্টস অ্যান্ড এনশিওরিং কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট। কোলাবোরেটিভ মানে তো যে বললাম একটু আগে, সম্মিলিতভাবে। আর ইনক্রিজ অ্যাডাপ্টিবিলিটি, মানে আপনার অ্যাডাপ্টিবিলিটি মানে সহনীয়তাকে ইনক্রিজ করতে হবে আর কি। টেক ফিল্ডস কনস্ট্যান্টলি ইভলভ, মানে এটা তো পরিবর্তন হচ্ছে, কনস্ট্যান্টলি পরিবর্তন হচ্ছে। অ্যান্ড ওবি ইকুইপস ইউ টু হ্যান্ডেল চেঞ্জ ইফেক্টিভলি অ্যান্ড টু লিড আদার্স থ্রু চেঞ্জ। কি কনসেপ্ট অফ অর্গানাইজেশন বিহেভিয়ার, দেখেন যে খুব বেশি লেন্দি স্লাইড না, এটা স্লাইডের এখনো অর্ধেক আছে আর কি। কি কনসেপ্টের কি আছে দেখেন, ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, যেখানে আমরা বলছি ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার ইন এ ওয়ার্কপ্লেস ইজ ইনফ্লুয়েন্সড বাই এ রেঞ্জ অফ ফ্যাক্টরস ইনক্লুডিং, কি ফ্যাক্টর সেটা বলা হচ্ছে, ইনক্লুডিং পার্সোনালিটি, অ্যাটিটিউড, ভ্যালুস অ্যান্ড পারসেপশনস। এই বিষয়গুলির উপরে, মানে এই ফ্যাক্টরগুলির উপরে ইনফ্লুয়েন্সড হয় আর কি। অ্যান্ড ইন এ টেক টিম, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার হেল্পস টেইলর কমিউনিকেশন, ইমপ্রুভ টাস্ক অ্যাসাইনমেন্ট অ্যান্ড রিসলভ কনফ্লিক্টস। গ্রুপ বিহেভিয়ারের মধ্যে কি আছে দেখেন, গ্রুপ বিহেভিয়ার ফোকাসেস অন হাউ পিপুল বিহেভ ইন টিম অ্যান্ড দ্য ডাইনামিক অফ দ্য টিম ওয়ার্ক, অ্যান্ড টপিক্স ইনক্লুড গ্রুপ কোহেশন, কনফ্লিক্ট, নর্মস বা নর্মালাইজেশন যেটাকে বলেন, অ্যান্ড রোলস। ফর এক্সাম্পল, ইন এ সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম, ইচ মেম্বার্স রোল অ্যান্ড এক্সপেকটেশন আর এসেনশিয়াল ফর প্রজেক্ট সাকসেস। মানে প্রত্যেকটা টিম মেম্বারেরই আপনার হচ্ছে তার গুরুত্বটা কিন্তু তাকে নিজেকে উপলব্ধি করতে হবে, এবং তার নিজের অ্যাসাইন্ড কাজটুকুকে যথাযথভাবে করতে হবে। একটা কাজ আমি স্বতঃস্ফূর্তভাবে করা, এইটা একরকম হয়, আর আরেকটা কাজ আমি বাধ্য হয়ে করলাম, যেমনটা আপনাদের দিয়ে ভিডিও প্রেজেন্টেশন করানো হয়। খুব কম আছেন যারা স্বতঃস্ফূর্তভাবে করেন। আপনাদের পরীক্ষা দেওয়া, হ্যাঁ, পরীক্ষা যদি না থাকতো তাহলে কতই ভালো হতো। পড়তে আসছি আমরা, পরীক্ষা দিতে আসছি, বলেন না? আমরা আচ্ছা, আপনার টাকা দিচ্ছেন, আচ্ছা টাকা দিয়ে পড়তেছি আমরা, তো তাই বলুন তো এই না যে পরীক্ষা দিতে হবে, বলতেই পারেন, কিন্তু লজিক্যালি আমাদের দেওয়াই লাগে, কিছু করার নাই। না, আমরা আসলে আমরা ওই যে আগে এরকম বলতাম যে পড়তে আসছি, পড়া শেষ, আমার পরীক্ষা দিতে হবে কেন? পরীক্ষা যদি দেন তাহলে তো মার্ক পাইতেই হবে, পরীক্ষার একটা অ্যাসেসমেন্ট করা লাগবে না? তাহলে তো পরীক্ষাই বাদ দেওয়া, পরীক্ষাই দেওয়ার দরকার কি কষ্ট করে? আচ্ছা, থার্ড ওয়ানে আছে, আমরা কন্টিনিউশন ওইটার কি কনসেপ্টে, অর্গানাইজেশনাল কালচার। দেখেন, কালচার রেফার্স টু দ্য shared values, benefits, beliefs and norms within an organization. Tech companies like Google or Microsoft have unique culture
that promote innovation and agility. Agile মানে জানেন? Agile মানে হচ্ছে দ্রুত। Understanding culture helps align behavior with organizational goals. তারপরে আছে leadership and management. Effective leadership inspire and motivate people to achieve shared goals. In tech setting, leaders play a crucial role in fostering innovation, ensuring agile practice, and manage team with diverse skill. মোটামুটি 4টা পয়েন্ট আছে এখানে, না আরও আছে 6টা পয়েন্ট দেওয়া আছে। কি কনসেপ্টটা আমরা ক্লাস নোটের মধ্যে আছে কিনা, রেখেছি কিনা একটু দেখি। ক্লাস নোটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ডেফিনেশন, হোয়াই ইম্পর্ট্যান্ট অ্যান্ড হোয়াই স্টাডি, কি বেনিফিটস অফ, এই যে আমরা যেটা এই যে ইমপ্রুভ কমিউনিকেশন, এনহ্যান্স টিম ওয়ার্ক যেটা স্লাইডে দেখলেন, ওইটাই আর একটু লাইন বেশি করে দেওয়া আছে। জি বুঝি না কন্টেন্টগুলি, নোটগুলি স্লাইডগুলি এইগুলি বিভিন্ন রিসোর্স থেকে আমারই করা। হ্যাঁ, স্যার যেটা করছে স্লাইডটা স্যারের করা, নোটটা আমার করা। স্লাইড স্যারের করা না, এটা বিভিন্ন রিসোর্স থেকে দেখে তারপরে সহজ অংশটুকু এবং পয়েন্ট আকারে যাতে বোঝা যায় সেইভাবে আপনাদেরকে কম্পাইল করা আমার। বাট মেন আচ্ছা, ইন্টারডিসিপ্লিনারি ওবি অ্যান্ড রিলেটেড ডিসিপ্লিন, এইটার সাথে মানে ইন্টারডিসিপ্লিনারি অর্গানাইজেশনাল বিহেভিয়ার কি এবং রিলেটেড ডিসিপ্লিন কোনগুলি সেটা দেখেন। যে ফার্স্টে সাইকোলজির ক্ষেত্রে বলা হচ্ছে যে স্টাডিজ ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, মোটিভেশন, লার্নিং অ্যান্ড পার্সোনালিটি। সংক্ষেপতেই থাকি, পরে নোটে এসে আরেকটু ডিটেলসে আসছি। সোসিওলজির সাথে আপনি অর্গানাইজেশন বিহেভিয়ারকে রিলেট করতে পারেন কীভাবে, ফোকাসেস অন গ্রুপ বিহেভিয়ার, কমিউনিকেশন অ্যান্ড রোলস উইদিন দ্য অর্গানাইজেশন। ঠিক আছে, একই। তা আপনার শুরুতে কি বললাম, সাবজেক্ট নেম ইজ দ্য অর্গানাইজেশন বিহেভিয়ার। তো অর্গানাইজেশনের সাথে হিউম্যান পিপলের বিহেভিয়ারটা কেমন হবে ডিফারেন্ট অর্গানাইজেশনের সাথে, ডিফারেন্ট ক্লাসের সাথে, এবং সুইটেবল গাইডলাইন কোনটা, স্কেল কোনটা, সেই অনুযায়ী আমরা আমাদের নিজেকে পরিমাপ করতে পারি। এরকম অনেক আছে, অ্যাসাইনমেন্টও আছে, যেটার মধ্যে যে আপনাকে কিছু কোশ্চেন করা হলো যাতে মার্কিং, যে আপনার বিহেভিয়ারটা কোন স্কেলে পড়ে সেটাকে পরিমাপ করার জন্য, যে আপনি আপনার রাইট অ্যান্সারটাকে দিবেন এবং সেই রাইট অ্যান্সারের বেসে যে দেখা গেলো এত থেকে এতর মধ্যে যদি টোটাল ভ্যালু হয়, আপনার তো এরকম কিছু সার্ভে হয়তো দেখেছেন অতীতেও, তো ওই ভ্যালুর উপরে বেস করে আপনাকে ক্যাটাগরিয়াইজ করা যায় যে ইউ নিড টু বি মোর সোশ্যাল অর ইউ আর অলরেডি মোর সোশ্যাল দেন রিকোয়ার্ড। তো এরকম ক্ষেত্রে আমরা যে এইগুলির সাথে কম্পেয়ার করতে পারি। 3 নম্বর হচ্ছে অ্যানথ্রোপোলজি, যেখানে এক্সামিনস কালচারাল ইনফ্লুয়েন্সেস অন অর্গানাইজেশনাল ভ্যালুস, প্র্যাকটিসেস অ্যান্ড কমিউনিকেশন। ইকোনমিক্সের সাথে রিলেটেড আছে, আপনি দেখেন ইকোনমিক্সের সাথে কীভাবে হচ্ছে হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং ইনসেন্টিভ। তো বুঝেন যে আমরা আমাদের কর্মীদেরকে যেই বাড়তি এটা দেই তাদের ওয়েজেস ছাড়া, প্রণোদনা, মানে ওয়েজেস মানে হচ্ছে তার স্যালারি বাদেও আপনাকে বাড়তি কিছু দিয়ে খুশি রাখা, অ্যাজ লাইক না, ওইগুলি তো ফিক্স বোনাস, ওইটা না। মনে করেন আজকে আপনাকে 1 ঘন্টা বেশি কাজ করানো হলো, আচ্ছা আপনাকে খুব ভালো একটা নাস্তা করানো হলো, অথবা আপনাকে 200 টাকা গাড়ি ভাড়া দেওয়া হলো, এটাও কোনো হিসাবের না, বেতনের বাইরে, এটা না ঈদ বোনাস না কিছু। দিজ আর কল দ্য ইনসেন্টিভ। ঠিক আছে, গিভ সাম এক্সট্রা ফর ইয়োর এক্সট্রা এফোর্ট। অথবা আপনি আজকে একটা কাজ করেছেন, যে ও একটা ফাংশন লিখেছো, বা ফাংশনটা তো খুব ভালো লিখছো, ঠিক আছে নাও তোমাকে আমি 500 টাকা বকশিশ দিলাম, আজকে তুমি কিছু খাবা। দিস আর কল দ্য ইনসেন্টিভ। এটা সবাইকে দিচ্ছি না, কিন্তু তোমার টিমে 5 জন আছে, তোমাকেই দিচ্ছি, অথবা 5 জনকেই দিচ্ছি। হ্যাঁ, যে বিভিন্ন বিদেশ ট্যুর হয়, এগুলির মধ্যে আসে আর কি। তো এই সাম কেসেস সবাইকে দেওয়া হয় ইনসেন্টিভ, সাম কেসেস সাম পিপুলকে দেওয়া হয়, দে আর ফোকাসিং আর কি, যে আজকে তারা ভালো করছে বা তারা
মানে প্রণোদনা যেটাকে বলা হয় সেই সহজ কথায় আর কি। আচ্ছা, তারপরে দেখেন যে ইকোনমিক্সের ক্ষেত্রে আমরা তারপরে কি রিসোর্স অ্যালোকেশন অ্যান্ড ডিসিশন মেকিং ইন দ্য অর্গানাইজেশনে, আর পলিটিক্যাল সায়েন্সের সাথে ইনভলভ করছে। ভাই সব পলিটিক্যাল সায়েন্স বুঝি না, জাস্ট পয়েন্ট আকারে আপনাদেরকে সাথে একটু বলছি, আমি নোটের মধ্যে মনে হয় আর একটু ডিটেলস আছে। তো এক্সপ্লোরস দ্য পাওয়ার ডাইনামিক্স, অথরিটি অ্যান্ড লিডারশিপ উইথিন দ্য অর্গানাইজেশনাল সেটিং। পরের দিন আসলেও হতো। আচ্ছা, অ্যাপ্লাইং অর্গানাইজেশন বিহেভিয়ার ইন টেক অ্যান্ড কম্পিউটার সায়েন্স, টেকনোলজি এবং কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কীভাবে ব্যবহার হচ্ছে সেইটা দেখেন যে প্রজেক্ট টিমস অ্যান্ড কোলাবোরেশন ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট, টিম রোলস, কমিউনিকেশন স্টাইলস অ্যান্ড ইন্টারপার্সোনাল ডাইনামিক্স ইম্প্যাক্ট প্রজেক্ট আউটকাম, আন্ডারস্ট্যান্ডিং ওবি। আপনারা বুঝছেন তো, সহজ কথা, যেখানে কিছু এক্সপ্লেন করার আমি একটু ভেঙে বলবো, বাট মাঝখান থেকে আপনারা যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আমার লাইনটা শেষ হলে আপনারা জিজ্ঞাসা করবেন। Understanding organization behavior helps ensure smooth collaboration, especially in agile or DevOps team. DevOps নাম তো শুনেছেন। আচ্ছা, তাহলে অ্যাজাইল টিম মানে হচ্ছে দ্রুত যেই কাজগুলি করতেছে, বা ডেভঅপের যে টিম আছে এটার সাথে কোলাবোরেশন, স্মুথ কোলাবোরেশন, আন্ডারস্ট্যান্ডিং, তারপর হচ্ছে ইন্টারপার্সোনাল ডাইনামিক ইম্প্যাক্ট, এইগুলি সব কিছু মিলে আপনার প্রজেক্টের টিমের নিজেদের মধ্যে কোলাবোরেশনটা যদি গুড হয় তো আউটকাম উইল বি বেটার। ডেভঅপসে যে আপনি এখন ডেভঅপসের হচ্ছে ডেভঅপস দুইটা শব্দের ফুল ফর্ম। ডেভঅপস হচ্ছে দেখেন যে মেথোডোলজি কি করছে, দ্যাট কম্বাইন পিপল, প্রসেসেস অ্যান্ড টেকনোলজি টু ইমপ্রুভ দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড আইটি অপারেশন লাইফস্টাইল। ডেভঅপসের মধ্যে এই যে এই সাইকেলটা থাকে, মানে আপনার টোটাল কাজের সাইকেল, অথবা আপনি যদি বলেন এই যে এরকম একটা সাইকেলে আপনি মানে প্রজেক্টের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যা যা পয়েন্ট থাকে, আপনি ফার্স্টে কি আসছে, ফার্স্টে আসতেছে হচ্ছে ডেভেলপমেন্টের মধ্যে আপনি প্ল্যান করবেন, প্ল্যান থেকে শুরু, প্ল্যান আপনি একটা কাজ পেয়েছেন, সেই কাজটাকে প্ল্যানিং করতে হবে আগে যে কিভাবে সলভ করব, তারপর এটাকে কোডিং করবেন, কোডিংয়ের পরে ওটাকে বিল্ড করবেন, মানে সফটওয়্যার কোড লেখার মতো বিল্ড করবেন, তারপর ওটাকে টেস্টিং করতে হয় ঠিকঠাক আছে কিনা, বিভিন্ন রকম ইনপুট দিয়ে টেস্ট করা হয় যে সব ক্ষেত্রেই সঠিক রেজাল্ট দেখাচ্ছে কিনা, দেন ওটাকে রিলিজ করবেন, মার্কেটে চলে গেল। রিলিজ করার পরে এবার আপনি অপারেশন, ডেভ মানে ডেভেলপমেন্ট, অপস মানে অপারেশন, মানে ডেভেলপমেন্ট এবং অপারেশন। তাহলে অপারেশন ফেজে আপনি রিলিজ করার পরে এটাকে ডিপ্লয় করতে হবে, ডিপ্লয় মানে মার্কেটে চলছে সেই ডিপ্লয় করা, তারপরে এটাকে অপারেট আসবে এবং মনিটরিং করতে হবে, মানে কোনো রকম সমস্যা থাকলে ওইটা টাইম টু টাইম, ওই যে আমরা ভার্সন রিলিজ করি, মনে করেন একটা সফটওয়্যার আমি 1.1 বের করে দিয়েছি ভার্সন, এরপরে 1.1.2, 1.1.3 মেজর রিলিজ যদি চেঞ্জ হয়, অনেক কিছু চেঞ্জ করি সফটওয়্যারে, তাহলে 1-এর জায়গায় 2.1-এ চলে আসবো, মিডিয়াম টাইপের চেঞ্জ হলে 2.2 হয়ে যাবে, আর মাইনর চেঞ্জ হলে 2.2 ওখানে সামথিং, এইভাবে চেঞ্জ হয় আর কি। তো ডেভঅপস হচ্ছে এই বিষয়টা, ডেভেলপমেন্ট এবং অপারেশনের যে টোটাল সাইকেলটা দেখেন, এই ঘুরে ফিরে মনিটরিং থেকে, মনিটরিং করার পরে যদি আবার নতুন কোনো রিকোয়ারমেন্ট আসে, আপনার তো সফটওয়্যার ইনস্টল করার পরে আপনার সাধারণভাবে যে দেখবেন, মনে করেন গুগল প্লেতে যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করার সময় আপনার নিচের কমেন্টগুলি আগে পড়বেন, যে দেখবেন যে লোকে কি কমেন্ট করেছে, বিভিন্নজন বিভিন্ন রকম কমেন্ট করে, সাজেশন থাকে, ওই কমেন্টগুলি থেকে কিন্তু আবার যে এই ডেভেলপ টিম এরা মনিটরিং করে, দেখেন সব কাজ শেষ, মার্কেটে চলতেছে, সমানে চলছে আমার সফটওয়্যারটা, তারপরেও কিন্তু অনেকে অনেক রকম কমেন্ট করে, অনেকে ভালো লেখে, অনেকে খারাপ লেখে, অনেকে লেখে যে এইটা আর একটু এরকম হলে ভালো হতো, এটা ওরকম হলে ভালো হতো, এইটা থাকলে ভালো হতো, এটা নাই কেন। তো এইগুলিকে নিয়ে ওই মনিটরিং টিম কি করছে, আবার ওই প্ল্যানিং টিমের কাছে পাঠাচ্ছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা টিম, প্ল্যানিং করছে একদল লোক, তারপরে ওরা প্ল্যান করে সেই প্ল্যান লিস্টটাকে দিয়ে দিচ্ছে কোডিং পার্টের কাছে, কোডিং পার্টের মধ্যে একজন আবার ওটাকে অ্যালগোরিদম করছে, মানে ওইটাকে প্ল্যানটাকে লজিক্যালি সলভ করা যায় কীভাবে সেটাকে চিন্তা করছে, লজিকটাকে লিখে দিচ্ছে, দ্যাট মিনস অ্যালগোরিদম লিখে দিচ্ছে, আরেক পার্টি যায় ওটাকে কোডের ভাষায় লিখতেছে, যে ল্যাঙ্গুয়েজে লিখুক।
তারপরে সেখান থেকে এই যে ধাপ হয়ে এরকম রোটেট হয়ে জিনিসটা চলতে থাকে। তার মানে মনিটরিং টিমের কাছে যেই ইস্যুসগুলি আসে সেই ইস্যুসগুলিকে নিয়ে তারা সমাধান করার চেষ্টা করে, যদি সেটা তাদের কাছে মনে হয় ফিজিবল, যে না এটা করা দরকার। অনেক কথাই তো, অনেক অপশনই তো চলে আসে। আচ্ছা, বুঝছেন তো না? তাহলে আমরা এইখানে ছিলাম হচ্ছে 2 নম্বর পয়েন্টে, প্রবলেম সলভিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। দেখেন, ওবি ক্যান এইড ইন fostering environment where innovative thinking and problem solving thrive, which is crucial for tech roles that require critical thinking and adaptability. আচ্ছা, আমার নোটে মনে হয় একটু সহজভাবে দেওয়া আছে। আচ্ছা, এই পয়েন্টের উপরে, বাকি স্লাইড 3টা এটার উপরে, যে টেক এবং কম্পিউটার সায়েন্সের সাথে কিভাবে অ্যাপ্লাই করছেন অর্গানাইজেশন বিহেভিয়ারকে। দেখেন, আরেকটু সহজ করে আপনাদেরকে দেওয়া দরকার। একটু স্যার একটু ডিফিকাল্ট করে ফেলেছে। উনি আমেরিকা থেকে পড়াশোনা করে আসছেন না, ওনার কাছে এইগুলি সহজ। উনি আরও কঠিন করতে চায়, বলছি যে স্টুডেন্টদেরকে একটু সহজ করে দেন। স্লাইড যখন বানাবেন তখন এমন এমন ওয়ার্ড ইউজ করবেন যেগুলি স্টুডেন্টরা সহজে বুঝতে পারে। সেন্টেন্স স্ট্রাকচারও এরকম করবেন যাতে আসল কথা থাকবে কিন্তু সহজ ভাষায় হয়। তো স্যার সেটা করার চেষ্টা করছে। এখন আমাকে তো বললো, কালকে সন্ধ্যায়ও বললো যে আমি খুব সহজ করে তৈরি করেছি স্যার এটা। তো দেখা যাক, আপনারা পড়ে তারপরে ফিডব্যাক জানান যে কতটুকু সহজ, নাকি কমপ্লেক্সিটি আরও কমাতে হবে, কমপ্লেক্সিটি লেভেলটাকে আরও ইজিয়ার করতে হবে কিনা। আচ্ছা, রিমোট ওয়ার্ক ডাইনামিক্সের মধ্যে আছে টু শিফট দ্য শিফট টু রিমোট ওয়ার্ক রিকোয়ার্স আন্ডারস্ট্যান্ডিং ভার্চুয়াল টিম ডাইনামিক্স, এনগেজমেন্ট অ্যান্ড দ্য নিড ফর ক্লিয়ার কমিউনিকেশন চ্যানেল, চেঞ্জ ম্যানেজমেন্ট টু টেক প্রজেক্টস। আচ্ছা, বুঝতে পেরেছি, এতটুকুই, আর নাই। এই 12টা স্লাইডে আসেন আমরা এই যে এইখান থেকে বলি, যেটা ক্লাস নোটে ছিলাম, অর্গানাইজেশন বিহেভিয়ার রিলেটেড টু ডিসিপ্লিন। যে জায়গা থেকে আমরা স্লাইডে দেখলাম যে একটু ডিফিকাল্ট আছে, যেটাকে আমি একটু সংক্ষেপে পয়েন্টগুলি বলছিলাম। তো দেখেন যে ওই সিমিলার পয়েন্টসগুলি এখানে আছে। অর্গানাইজেশন বিহেভিয়ার, এই যে প্লিজ 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 আর একটু কিছুক্ষণ। Organization behavior is a multidisciplinary field combining insights from various disciplines to understand and improve workplace behavior. Some of the primary disciplines that contribute to OB includes, first one is the psychology. Psychology studies individual behavior, motivation, learning and personality. যেটা আপনি সাইকোলজির মধ্যে শিখবেন সেইগুলিকে করছেন ইন অর্গানাইজেশন বিহেভিয়ার। সাইকোলজিক্যাল প্রিন্সিপাল হেল্পস in understanding employee motivation, job satisfaction and how people learn new skills. ঠিক আছে, একদম এটা সহজ কথাই আছে, এইটার মধ্যে বোঝানোর মতো আর কিছু নাই। কিন্তু স্যারের স্লাইডটার মধ্যে এই যে উপরে ছিল, স্টাডিজ ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, মোটিভেশন, লার্নিং অ্যান্ড পার্সোনালিটি, শুধু এতটুকু লেখা আছে। সেটাকেই আমরা আরেকটু বড় করে জাস্ট এই 2 লাইনে লিখেছি, সাইকোলজি স্টাডি ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, মোটিভেশন, লার্নিং অ্যান্ড পার্সোনালিটি। সাথে এইটুকু অ্যাড করা হয়েছে ইন অর্গানাইজেশন বিহেভিয়ার সাইকোলজিক্যাল প্রিন্সিপাল হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং এমপ্লয়ি মোটিভেশন, জব স্যাটিসফ্যাকশন অ্যান্ড হাউ পিপুল লার্ন নিউ স্কিল। দেখেন, জব স্যাটিসফ্যাকশনটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল বিষয়। একই পদে চাকরি করে, একই বেতন পায়, একজন সন্তুষ্ট আর একজন সন্তুষ্ট না। মানে সে সারাদিন তার মেজাজ খারাপ, যে দূর কি চাকরি করি, কয় টাকা বেতন পায়, বস খালি খিটখিট করে। কিন্তু ওই সেম বেতনে সেম পদে আরেকজন তার সাথেই চাকরি করে, সে কিন্তু খুব হ্যাপিলি জব করতেছে। তো এইটা ওয়ান কাইন্ড অফ সাইকোলজিক্যাল থিঙ্কিং আর কি। আপনাকে চেষ্টা করেন আপনি আরও বেটারের জন্যে, বাট যেটার মধ্যে আছেন ওইটা নিয়েই হ্যাপি থাকার চেষ্টা করেন। ঠিক আছে, অ্যান্ড আপনারা হতে পারতেন, চিন্তা করতে পারতেন, ধুর এইগুলি স্যার কী ক্লাস করাচ্ছে, হ্যাঁ ঢাকা ভার্সিটিতে পড়তাম, বুয়েটে পড়তাম, হ্যাঁ তো আপনি পারলে বুয়েটে পড়েন, বাট যখন পারছেন না তখন এইটাতেই সন্তুষ্ট থাকেন ভাই। তো জিনিসটা অনেকটা এইরকমভাবে বোঝার চেষ্টা করতে হবে যে আমরা আমাদের টার্গেটের ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করব, আমরা একটা ভালো জব পাওয়ার চেষ্টা করব, ভালো কিছু শেখার চেষ্টা করব। তার মানে এই না যে আমি বর্তমান যেটা আছে এইটাকে করব আর কি। সোসিওলজি,
সোশিওলজি মানে কি? আপনাদের ফার্স্ট সেমিস্টারে ছিল না সোশিওলজি? ও না, এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে বাংলাদেশ স্টাডি করেছেন, বাংলাদেশের সম্পর্কে জানছেন অনেক কিছু, যেগুলি আগে জানতেন না। অনেক কিছুই আসে, তাই না? না, কোনো কাজে লাগবে না আসলে। হ্যাঁ, এই অর্গানাইজেশন বিহেভিয়ার থেকে কিছু কিছু তাও কাজে লাগবে, যে আপনি বিহেভিয়ারের রুলসগুলি শিখবেন এবং এই বিহেভিয়ারগুলি কোথায় কীভাবে কাজে লাগে এই বিষয়ে কিছু শিখবেন। সেই সেন্সে এগুলি কাজে লাগবে। কিন্তু আপনি কিন্তু ওই যে বললাম, যেরকম সিচুয়েশন সাথে আমাকে মানে গা ভাসাতে হচ্ছে, কিছু করার থাকে না। তারপরেও পড়ার জন্য পড়তেছি। একটু পজ করে দিয়েন। তো দেখেন যে এখানে অর্গানাইজেশন বিহেভিয়ার রিলেটেড যে ডিসিপ্লিন বলছিলাম আমরা, সাইকোলজি, তারপরে সোশিওলজি রিলেটেডে যেটা ছিল স্লাইডের মধ্যে, ওই একই পয়েন্ট ছিল। এখানে আরেকটু অন্য ভাষায় লেখা, ওই একটা সেন্টেন্সই। দেখেন যে সোশিওলজি বলছে, সোশিওলজি লুকস অ্যাট গ্রুপ বিহেভিয়ার, সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড রোলস। তিনটা জিনিস আছে। ইন অর্গানাইজেশন বিহেভিয়ার, সোশিওলজি কনসেপ্ট হেল্প এক্সামিন টিম ওয়ার্ক, গ্রুপ কোহেশন অ্যান্ড কমিউনিকেশন প্যাটার্ন। আই হোপ যে এই লাইনটা আপনাদের জন্য আরও ইজিয়ার হবে। কথা কিন্তু একই। দেখেন আগেরটা তো সাইকোলজিটা যেমন কম্পেয়ার করে দেখালাম, একই কথা ছিল, বাট আরেকটু ইজিয়ার করে দেওয়া আছে এখানে। সো আপনার যে কোনো রিসোর্স থেকে দেখতে পারেন। তারপরে অ্যানথ্রোপোলজিতে কীভাবে আমরা ফোকাস করছি অর্গানাইজেশন বিহেভিয়ার, দেখেন অ্যানথ্রোপোলজি ফোকাসেস অন কালচারাল ইনফ্লুয়েন্স। অ্যানথ্রোপোলজি মানে জানেন? নৃবিজ্ঞান। নৃবিজ্ঞান কি বাসায় যায় খুঁজেন। নৃবিজ্ঞান হচ্ছে অ্যানথ্রোপোলজির বাংলা। তো নৃবিজ্ঞানের মধ্যে কি কি পড়ায় ওটা নৃবিজ্ঞান দিয়ে সার্চ দিলে বা অ্যানথ্রোপোলজিতে সার্চ দিলে পাবেন। আচ্ছা, ওইটা আমাদের না। দেখেন যে এখানে কি করছে, অর্গানাইজেশন বিহেভিয়ার ইট হেল্পস organizations understand cultural differences which is crucial for global companies and diverse workplaces। মানে বিভিন্ন জায়গায় ডাইভার্সিটি হয়ে যেটা থাকে, মানে ছড়ানো ছিটানো যে ওয়ার্কপ্লেসগুলি, সেইগুলির মধ্যে সুন্দরভাবে এবং ক্রুশিয়াল ফর গ্লোবাল কোম্পানিজ মানে হচ্ছে যে কোম্পানি উইথ দ্য গ্লোব, মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মাল্টিন্যাশনাল কোম্পানি বলতে পারেন, সেটাকে হচ্ছে আমরা গ্লোবাল কোম্পানিজ বলতে পারি আর কি। তো এইসব জায়গায় কীভাবে অ্যানথ্রোপোলজি ফোকাস করবে এটা বুক চ্যাপ্টার দেখলে আরও ডিটেলসে বোঝা যাবে আর কি। সংক্ষিপ্ত চাইছেন, এই জন্য সংক্ষিপ্ত, আপনারা সংক্ষিপ্ত এক্সপেক্ট করেন, এই জন্যই সংক্ষিপ্ত আকারে দেওয়া। বাট ইন ডিটেলসে দিলে আপনারা এইটুকু পড়তেন না। যেন 3 পেজের নোট দিয়েছি, দেখে হয়তো আপনারা পড়বেন। 3 পেজের নোট দেখে আপনারা হয়তো পড়বেন যে, আর যদি এই নোটটাই আরও এক্সপ্লেন করে অনেক বড় করে দিতাম, আপনাদের জন্য হয়তো বোঝাটা সুবিধা হতো। বাট আপনারা ওই প্রথম 3 পাতা বা 2 পাতা পড়তেন, তাতে কী হতো, আমার হোয়াট ইজ ওবি এইটাই পড়া হতো, তারপরে আর কনসেপ্টগুলি হতো না। তো সংক্ষিপ্তে সবগুলি পড়েন। পলিটিক্যাল সায়েন্সে, এরপর ইকোনমিক্সে কাজে লাগে, পলিটিক্যাল সায়েন্সে কাজে লাগে, এটা দেখবেন স্লাইডের যেমন ছিল। হ্যাঁ, আরে কোশ্চেনের ইস্যুতে মিডের আগে আলাপ করবো না, এখন তুমি পড়তে থাকো খালি, ঠিক আছে? মিডের আগে কোশ্চেন কেমন প্যাটার্ন হবে ওইটা চিন্তা করবো। অ্যাপ্লাইং অর্গানাইজেশন বিহেভিয়ার টেক অ্যান্ড কম্পিউটার সায়েন্সের মধ্যে ওই যে স্লাইডের লাস্টে 3টা স্লাইড ছিল। তো প্রজেক্ট টিম অ্যান্ড কোলাবোরেশনের মধ্যে কীভাবে কাজ করে দেখেন, মেনি টেক প্রজেক্টস রিলাই অন cross-functional teams such as developers working with product manager, designer and analyst. OB helps in understanding how to create effective teams, manage roles and facilitate smooth communication, which are the key successful project outcome. তাহলে প্রজেক্ট টিমের এবং তার নিজেদের মধ্যে কোলাবোরেশনের জন্য আমাদের এটাকে কাজে লাগছে। প্রজেক্ট সলভিং অ্যান্ড ক্রিয়েটিভিটি আছে, রিমোট ওয়ার্ক ডাইনামিক্স অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট টেক প্রজেক্টস। এই 4টা পয়েন্টে আছে, আপনারা এগুলি একটু পড়লেই বুঝতে পারবেন। আমি এটা তো আমার তৈরি করা, তো আমি দেখেছি ভেরি সিম্পল ওয়ার্ডস অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস ইউজ করে দেওয়া আছে। সো ইউ নিড টু রিমেম্বার দিস থিংস। সো কীভাবে রিমেম্বার করবেন সেটা আপনার ইস্যু, মুখস্থ করে করবেন না বুঝে মাথায় রাখবেন, যে যেভাবে পারেন। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য আপনাকে এক্সাম যেহেতু দিতে হবে, এক্সামে আইদার শর্ট কোশ্চেন থাকুক, হয়তো 2-1টা এমসিকিউ থাকতেও পারে, বাট সেটা আমাদের সাধারণত প্যাটার্ন না কোশ্চেনের। সিএসসি ডিপার্টমেন্টে আমাদের যেটা বেসিক প্যাটার্ন সেটা হচ্ছে আমরা শর্ট কোশ্চেন অ্যান্ড ব্রড কোশ্চেন থাকে। তো আপনাদের কোর্সকে ইজি করার জন্যে হয়তো কিছু এমসিকিউ ইনক্লুড করে দিলাম।
বাট আপনাদেরকে শর্ট এবং ব্রড কোশ্চেন মাথায় রেখে আপনারা এইটুকু পড়বেন যে কি পয়েন্টসগুলি কি, ডিসকাস দ্য কি পয়েন্টস অ্যান্ড দ্য ওয়েটেজ অফ দ্য কোশ্চেন, মানে মার্কস অন দ্য কোশ্চেন পর বেস করে আপনারা সেইভাবে লেন্দি করে লেখার চেষ্টা করবেন। তো এখানে নোটে খুব বেশি লেন্দি দেওয়া হয় নাই, আপনারা দেখবেন। এবং অ্যাট দ্য এন্ডে আপনাকে একটা কনক্লুশন প্যারাগ্রাফ দেওয়া আছে। অর্গানাইজেশন বিহেভিয়ার ইজ এ ভ্যালুয়েবল ফিল্ড অফ স্টাডি অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেক স্টুডেন্টস বিকজ it provides insight into how individuals and groups functions within an organization. ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ কিভাবে ফাংশন করবে একটা অর্গানাইজেশনের মাধ্যমে সেই গাইডলাইনটা আমাদের অর্গানাইজেশন বিহেভিয়ারের মধ্যে থাকবে। অ্যান্ড অ্যাজ ইউ এম্বার্ক অন দ্য ক্যারিয়ার ইনটেক, আন্ডারস্ট্যান্ডিং ওবি কনসেপ্ট উইল হেল্প ইউ টু ওয়ার্ক বেটার উইথ কলিগস, অ্যাডাপ্ট দ্য ডিফারেন্ট ওয়ার্ক কালচার, মানে আলাদা আলাদা ওয়ার্ক এনভায়রনমেন্ট কিন্তু এক এক রকম, অফিসে এক এক রকম হয়। তো ইউনিভার্সিটিও যদিও হয়, ধরেন এই ইউনিভার্সিটি আর আরেকটা ইউনিভার্সিটি অফিস এনভায়রনমেন্ট আলাদা হতে পারে। ক্লাসরুমে টিচার এসে লেকচার ডেলিভারি দিয়ে চলে যায়, বাট তারপরে তো তার অনেক কাজ থাকে আরও। এই যে লেকচার স্লাইডসগুলি তৈরি করা, অ্যাসেসমেন্ট করা, নিজের কিছু রিসার্চ করা, এই টাইপের আরও অনেক কাজকর্ম থাকে, কিছু অফিসিয়াল ওয়ার্ক থাকে, সেইগুলি করা। তো সেই এনভায়রনমেন্টটা উইথ দ্য কলিগস, ওখানে তো কোলাবোরেশন ওয়ার্ক উইথ দ্য কলিগস, উইথ দ্য ডিপার্টমেন্টস। তো এইখানে এনভায়রনমেন্ট কিন্তু অনেকের অনেক ডিফারেন্ট থাকে। আমাদের যেমন 2 তলায় গেলে দেখবেন সব টিচাররা মোটামুটি ওপেন একটা এনভায়রনমেন্টে বসছি। অনেক ইউনিভার্সিটিতে দেখবেন যে দুজন করে ঘর করে দেওয়া আছে, রুম করে দেওয়া আছে, আলাদা এনভায়রনমেন্টে বসে। তো একটা এন্ডে কোলাবোরেশনটা ঠিক থাকতে হবে। কোলাবোরেশন ঠিক থাকলে আমাদের অর্গানাইজেশনের কাজগুলি স্মুথলি হবে আর কি। অ্যান্ড আচ্ছা এটা বললাম। তারপরে হচ্ছে as you embark on the career intake, understanding OB concept will help you to work better with colleagues, adapt the different work culture and lead teams effectively. From improving communication to fostering teamwork and handling change, OB is crucial in developing like human skills necessary for success in today's technology driven workplaces. কয়েকটা রিভিউ কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলিকে নিজেই অ্যান্সার করার চেষ্টা করেন। যে হোয়াট ইজ অর্গানাইজেশন বিহেভিয়ার অ্যান্ড হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট ইন ওয়ার্ক প্লেস, যে ডিসকাশন আজকে ক্লাস নোটের মধ্যে আছে, এই ডিসকাশন থেকে কেমন কোশ্চেন হয় সেইটা ধরেন এই চ্যাপ্টারের উপরে কোশ্চেন। ডিসক্রাইব হাউ অর্গানাইজেশন বিহেভিয়ার ক্যান বেনিফিট কম্পিউটার সায়েন্স প্রফেশনালস। নট নেসেসারি যে আপনি ক্লাস নোট থেকেই সব লিখতে হবে। এই টাইপের যে কোশ্চেনগুলি আপনাদেরকে সাজেস্ট করা হবে, কোশ্চেনগুলি আপনারা যে কোনো রিসোর্স থেকে নিজের মতো করে নোট করতে পারেন। আপনারা তো আগে করেছেন, যারা বিশেষ করে একটু ভালো মার্কস পেতে চান তারা ওই কমন নোটের উপরে ডিপেন্ড না করে আগেও করেছেন, আপনারা নিজের মতো করে সুন্দর করে নোট তৈরি করতেন। ইন্টারনেট তো আপনাদের সময় অ্যাভেলেবেল ছিলই, তো ইন্টারনেট থেকে দেখেছেন, বই থেকে দেখছেন, মানে নোট বই থেকে দেখেছেন। তো আমাদের এখন তো আর এত জায়গা খোঁজা লাগে না, এক কম্পিউটারে বসে ইন্টারনেটে সার্চ দিলেই সব তথ্যই চলে আসে, বিভিন্ন সাইট আসে, বিভিন্ন পিডিএফ আসে, ইভেন রিসার্চ পেপারগুলিও আসে, যেখান থেকে আমরা একটু ডিফারেন্ট প্যাটার্নের অ্যান্সারকে আমরা নিতে পারি, যেটা কমন সবার জন্য না। আর যারা মোটামুটি ধরেন যে কমনলি পাস করে গেলেই আমার হবে, তারা ক্লাস নোটের উপরে ভালো মতো ডিপেন্ড করতে পারে। আচ্ছা, বাট আর একটু এক্সেপশনাল হতে গেলে তো একটু এক্সেপশনালভাবে লিখতেই হয়। তো এরকম 4টা কোশ্চেন দেওয়া আছে, এগুলিকে একটু দেখবেন। I hope you can do this. Stop